প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। তৃণমূলে থেকে কি করেছেন, মুখ খুললে মুখোশ খুলে দেব। 21-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা মমতার। গ্রিনফিল্ড এয়ারপোর্ট, ওয়াটার মেট্রো আর 1000 নতুন বাস, পরিবহন ভবনে ব্লুপ্রিন্ট জানালেন মুখ্যমন্ত্রী। এখনও অভিষেকের ঢাল মমতা, ঋতপন্থীদের বিঁধে ভাষণ শেষে স্লোগান, আসল তৃণমূল জিন্দাবাদ। সোনমকে মেদান্ত হাসপাতালে ভর্তির অনুমতি, স্ত্রীর আর্জিতে সিলমোহর হাইকোর্টের। ফ্রিতে আপত্তি, চাইলে টিকিট কেটে সরকারি বাসে সফর মহিলা যাত্রীদের, বড় ইঙ্গিত শুভেন্দুর। মমতা যেখানে জনতা সেখানে, ফের সুদসহ বদলার হুঁশিয়ারি অভিষেকের। জেলা সফরে মমতা, ব্রিগেডে চলোর ডাক কংগ্রেসের, গেরুয়া বাংলায় অক্সিজেন খোঁজার চেষ্টা। অভিষেককে ছেড়ে আসুন, 1 মাস সময় দিচ্ছি। 21-এর মঞ্চ থেকে মমতাকে নিশানা মদনের। বিদ্যুৎ ভবনে মুখ্যমন্ত্রীর বড় বার্তা, বিদ্যুৎ চুরি রুখতে জিরো টলারেন্স, নজর বকেয়া আদায় ও স্মার্ট মিটারে। দরকারে আমি নিজে দিল্লির কর্মসূচিতে যাব। 21-এর মঞ্চ থেকে ককরোচ জনতা পার্টিকে সমর্থন মমতার। 21-এর মঞ্চেও কংগ্রেসের ফাটল স্পষ্ট, অধীরের সামনেই উঠল শুভঙ্কর সরকার জিন্দাবাদ স্লোগান। প্রতি মাসে শহীদ পরিবারদের 10,000 টাকা, মমতাকে বিঁধে 21-এর মঞ্চে বললেন ঋতব্রত। এই তৃণমূল বিরাট আকার নেবে, ঋতব্রতদের মঞ্চ থেকে হুঙ্কার অনুব্রতর। চোরগুলো বিজেপিতে গেছে, ফেরাবো না, হুঙ্কার মমতার। কমিশন রিপোর্ট নিয়ে তো প্রীত কংগ্রেসের। 21শে জুলাইয়ের সকালে রাজ্যে ইডি অভিযান, তল্লাশি কলকাতা, বনগাঁ সহ 8 জায়গায়। আমরাই তৃণমূলকে তার নিজের জায়গায় ফেরাবো, কর্মীদের বার্তা ঋতব্রতপন্থী অরূপের। খোঁচা কালীঘাট শিবিরকেও। বাংলা বাধ্যতামূলক করা আসলে ভাষার মর্যাদা রক্ষা, রাজ্য সরকারের ঘোষণায় উচ্ছ্বাস রবিভূমে। প্রতিশ্রুতি মতো 500 টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর। মোদির বাসভবনের সামনে ধর্নার মাঝে আটক বিরোধী দলনেতা, কথা দিয়ে দাবি বাড়ালেন রাহুল, সোচ্চার জিতেন্দ্র। তদন্তে সহযোগিতার শর্তে হাইকোর্টে রক্ষা কবচ পেলেন মহুয়া মৈত্র। তরুণদের পরিশ্রম ও স্বপ্ন নষ্ট করার অধিকার কারণেই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডকে মহাপাপ বলে উল্লেখ প্রধানমন্ত্রীর। জামিন পেলেন অসিত মজুমদার, জমি সংক্রান্ত মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করেছিল পুলিশ। সর্বভারতীয় ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বাংলার কলেজগুলি, উচ্চশিক্ষা দপ্তর গড়ছে মেন্টরিং কমিটি। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নয়, সিজেপির পর এবার দিল্লিমুখী হাজার হাজার কৃষক। আসানসোল দুর্গাপুর মেট্রোর আরও এক ধাপ, শেষের পথে রাইটার্সের সমীক্ষার কাজ। তৃণমূল আমলে বাধা পেয়েও সৌজন্য, 21শে জুলাই কর্মসূচিতে জল বিস্কুট এগিয়ে দিলেন বিজেপি কর্মীরা। আহত আরশোলাদের দেখতে হাসপাতালে নাড্ডা, উপস্থিত কেজরিও। শেষমেশ বাতিল স্বরূপ বিশ্বাসের গিল্ড কার্ড, বড় সিদ্ধান্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের। উনি হয়তো চান বুদ্ধদেবের অসমাপ্ত কাজ শুভেন্দু শেষ করুন, মীরা ভট্টাচার্যকে বেনজির আক্রমণ কল্যাণের। আমার পকেটের 42 লাখ টাকায় শক্তিপুর থানা হয়েছে, মমতার কাছে টাকা ফেরত চাই, মমতাকে তোপ হুমায়ুনের। সিকিমে টানেল দুর্ঘটনার মাঝেই নতুন উদ্বেগ, কালিম্পং ও দার্জিলিংয়ের একাধিক এলাকায় ধস। বাড়ছে অনলাইন লুট, কলকাতায় ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার চাকদহের যুবক, তদন্তে লালবাজার। ইংরেজি বাদ কার্গিল শহীদের নামে হোক বারাকপুরের জনপ্রিয় রাস্তা, আরজি কৌস্তভের। সিকিমে টানেল দুর্ঘটনার মাঝেই নতুন উদ্বেগ, কালিম্পং ও দার্জিলিংয়ের একাধিক এলাকায় ধস। সরকার ঠিক করবে কাকে রাখবে, দম থাকলে সিজেপিকে ভোটে লড়ে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কঙ্গনা। 21শে জুলাইয়ের সরগরম কলকাতা শহর থেকে দূরে দিল্লির রাজঘাটে শহীদ তর্পণ সুদীপ কাকলিদের। নিজেদের ভগবান মনে করছেন নাকি? দিল্লিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ নিয়ে মুখ খুললেন অরিজিৎ। ওখানে তো সার্কাস চলছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের পৃথক দুটি সভাকে তীব্র কটাক্ষ অধীরের। বিরোধীদের ক্ষমতায় আসার পথই বন্ধ, আর নির্বাচন হবে না নিকারাগুয়ায়, ঘোষণা প্রেসিডেন্ট ওর্তেগার। কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না নেতানিয়াহুকে, মামদানির পর উড়িয়ে বার্তা ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানকে।
প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। তৃণমূল দল ভাঙার পর প্রথম 21শে জুলাই, তাই এবছর শহীদ দিবসের কর্মসূচি ছিল একেবারেই নজিরবিহীন। একদিকে মেয়র রোডে আলাদা কর্মসূচি পালন করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির, অন্যদিকে বিড়লা তারামণ্ডল চত্বরে সমাবেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর সেই মঞ্চ থেকেই রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি নিজের দল থেকে বেরিয়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা। একই সঙ্গে তার কটাক্ষের অন্যতম লক্ষ্য ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাষণের শুরু থেকেই দলত্যাগীদের নিয়ে আক্রমণাত্মক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে তিনি বিজেপির বি টিম বলে দাবি করেন। তার অভিযোগ, আলাদা রাজনৈতিক শিবির গড়ে তোলার আড়ালে বিজেপিকে সাহায্য করা হচ্ছে, তাই দল ছেড়ে যারা অন্য পথে গিয়েছেন তাদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন তিনি। মমতার কথাই, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে যাচ্ছে। তাদের বলবো, এভাবে বিজেপির পাশবালিশ হয়ে থাকার প্রয়োজন নেই, সরাসরি বিজেপিতেই যোগ দিন, আপনাদের জায়গা দলের ছাত্র যুবরাই নিয়ে নেবে। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আরও তীব্র সুরে আক্রমণ শানান তিনি। নাম না করেই তার অভিযোগ, বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষার বদলে শুধুমাত্র তৃণমূলকে দুর্বল করার রাজনীতি করছে, বিরোধীদের দমনের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মমতার হুঁশিয়ারি, মুখ খুললে আপনি তৃণমূলে 10 বছর কি করেছেন সব মুখোশ খুলে দেব। মমতার এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রায় 2 মাস পরে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে গিয়েও একই ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন তিনি। সেই সময় তিনি মনে করিয়ে দিয়েছিলেন শুভেন্দু দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তখন মমতা বলেছিলেন, আপনিও প্রায় 10 থেকে 11 বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মন্ত্রী ছিলেন, কখনো পরিবহন দপ্তর, কখনো সেচ দপ্তরের দায়িত্ব সামলেছেন, একাধিক জেলার দায়িত্ব আপনার হাতে ছিল, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও গ্রামসভা গঠনের কাজেও ভূমিকা নিয়েছেন। আপনি কি করেছেন সবটাই আমি জানি। 21শে জুলাইয়ের সভামঞ্চে সেই পুরনো বক্তব্যেরই পুনরাবৃত্তি ঘটালেন মমতা। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে আক্রমণ করে মমতা বলেন, ভয় দেখিয়ে কিছু মানুষকে সাময়িকভাবে চুপ করানো যেতে পারে, কিন্তু তাতে দলের আসল শক্তি বদলে যায় না। তার কথাই, আসল তৃণমূল আমরা, শুধু সাইনবোর্ড লাগিয়ে দিলেই দল হয়ে যায় না, ওটা বিজেপির সাইনবোর্ড। কয়েকজন নেতা চলে গিয়েছেন, কিন্তু কর্মীরা আমাদের সঙ্গেই আছেন। দলত্যাগীদের উদ্দেশ্যে শেষবারের মতো কটাক্ষ ছুড়ে তিনি বলেন, আপনাদের আর প্রয়োজন নেই, ধনে মানে প্রাণে ভালো থাকুন, নূতন প্রজন্মকে নিয়েই নূতন করে লড়াই হবে। দল ভাঙার পর প্রথমে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতার এই ধারাবাহিক আক্রমণ যে আগামী দিনের রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করে তুলল তা বলাই যায়। ক্ষমতায় আসার মাত্র 9 সপ্তাহের মধ্যে রাজ্য পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবহন ভবনে 43টি সিএনজি ও 7টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাসের শুভ সূচনা করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সড়ক, রেল, জলপথ এবং আকাশপথ সব ক্ষেত্রে রাজ্যের থমকে থাকা উন্নয়নকে দ্রুত সচল করাই তার সরকারের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং পরিবহন সচিব রবীন্দর সিং সহ ডব্লিউবিটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটিসি আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একটি রাজ্য ও সরকার তখনই গতিশীল হতে পারে যখন তার যোগাযোগ ব্যবস্থা আধুনিক, পরিবেশ বান্ধব এবং সময়ানুবর্তী হয়। যোগাযোগ মাধ্যম যত প্রসারিত হবে, রাজ্যের শিল্প ও বাণিজ্য তত বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রাক্তন সরকারের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মনে করান, সিপিআইএম ও তৃণমূল সরকারের তৈরি করে যাওয়া 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সামলে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতের কেন্দ্র সরকারের সঙ্গে ঝগড়া যুদ্ধ না করে সমন্বয় বাড়িয়ে কাজ করলে রাজ্য রাজস্ব ও পরিকাঠামো উভয় ক্ষেত্রেই লাভবান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির নেতৃত্বাধীন সড়ক বিপ্লবের সঙ্গে রাজ্যের সরকারি পরিবহনকে যুক্ত করার উপর জোর দেন তিনি। শুভেন্দু বলেন, ভারত সরকারের সঙ্গে সমন্বয় বাড়িয়ে আমরা সিএনজি ও ইলেকট্রিক বাসে জোর দিয়েছি। নগরায়ণ মন্ত্রক থেকে 60:40 অনুপাতে অর্থ পাওয়া যাবে। তিনি আরও জানান, কেবল কলকাতায় নয়, এনবিএসটিসি, ডব্লিউবিটিসি এবং এসবিএসটিসির বিভিন্ন ডিপোতে চার্জিং স্টেশন ও পরিকাঠামোগত গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের জন্য প্রতিশ্রুতি মতো চালু হওয়া জিরো ভ্যালু টিকিট ব্যবস্থার পাশাপাশি যে সমস্ত চাকরিজীবী বা উচ্চ আয়ের নারীরা টিকিট কাটতে চান তাদের সুবিধার্থে ও প্রক্রিয়া সহজ করতে আগামী দিনে পিঙ্ক কার্ড চালু করার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দপ্তরকে। এই প্রকল্পে বছরে
ধরে প্রায় 400 কোটি টাকা বরাদ্দ রেখেছে রাজ্য সরকার। পাশাপাশি পূর্বতন সরকারের আমলে চালক ও কন্ডাক্টরদের মধ্যে যে বেতনের বৈষম্য তৈরি হয়েছিল তা দূর করে আগস্ট মাস থেকেই কন্ডাক্টরদের সমপরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মেট্রো সম্প্রসারণের পাশাপাশি এবার ভারতে 17তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে ওয়াটার মেট্রো ব্যবস্থায় যুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গার্ডেন রিচ ও হাওড়ার সাঁকরাইল শিবপুরের মধ্যে পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য রো সার্ভিস চালু করা হবে, যা কোনা এক্সপ্রেসওয়ের ট্রাফিক যানজট কমাবে। এছাড়াও দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এই দুই যমজ শহরের মধ্যে রাজ্য পরিচালিত সিটি মেট্রো চালুর জন্য এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা হাডগোকে নিয়ে ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে। একই সঙ্গে তিনি জানান, উত্তর 24 পরগনার কল্যাণীতে 2000 একর জমিতে তৈরি হতে চলেছে রাজ্যের নতুন গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর। বালুরঘাট, মালদা ও পুরুলিয়ায় অভ্যন্তরীণ বিমানবন্দর তৈরিতেও কেন্দ্রের আর্থিক সাহায্য সুনিশ্চিত করা হয়েছে। এদিন নতুন উদ্বোধন হওয়া বাসগুলির রূপায়ণ নিয়েও বিশেষ সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। স্বামী বিবেকানন্দ ও শ্রী চৈতন্যদেবের পোশাকের রঙকে শ্রদ্ধা জানিয়ে WBTC সমস্ত নতুন বাসকে স্যাফরন অর্থাৎ গেরুয়া রঙে সাজিয়েছে। বক্তৃতা শেষে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেন, পরিবহন নিগমগুলির জন্য মার্চ 2027-এর মধ্যে 1000 নতুন বাস আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, যার মধ্যে 400 বাসের টেন্ডার অবিলম্বে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় সব ক্ষেত্রে নো ছিল। আমাদের ডাবল ইঞ্জিন সরকারের এবার সব ক্ষেত্রে ইয়েস হবে। হুঙ্কার মুখ্যমন্ত্রীর। 8 লক্ষ কোটি দেনা রেখে গেছে আগের সরকার, তাও আটকে থাকবে না অগ্রগতি। পরিবহন ভবনে মেগা ব্লুপ্রিন্ট জানালেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের দুই শিবির নিয়ে চলছে জোর টানাপোড়েন। ঢিলছোড়া দূরত্বে মেয়র রোড এবং তারামণ্ডলে হওয়া দুই সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ শানালো দুই শিবিরই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ভাষণ শেষে আসল তৃণমূল জিন্দাবাদ বলে স্লোগান দিলেন খোদ মমতা। তাহলে কি নেত্রীকে এখন এই স্লোগান তুলে আসল নকল বোঝাতে হচ্ছে? সেই প্রশ্ন উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন ছেড়ে যাওয়া নেতাদের উপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। নেত্রীকে সবার উপরে বসিয়ে কার্যত অভিষেক ঢাল করেছেন মমতাকেই। এদিকে মেয়র রোডের শহীদ সমাবেশ মঞ্চ থেকে কালীঘাট শিবিরকে তীব্র নিশানা করেছেন ঋতপন্থীরা। মেয়র রোড থেকে এদিন বিজেপি ও ঋতপন্থীদের তীব্র বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার বক্তব্যের বেশি সময়ই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে নিশানা করেছেন তিনি। এমনই মত রাজনৈতিক মহলের। শুধু তাই নয়, তারাই আসল তৃণমূল বলে দাবি করে স্লোগান তোলেন মমতা। নেতারা চলে গেলেও কর্মীরা আছেন, নতুন করে সংগঠন গড়ে তোলা হবে। ফের জেলা সফরে যাওয়ার কথা জানিয়েছেন নেত্রী। প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও দিল্লিতে গিয়ে সামিল হতে পারেন, সেই কথা জোর গলায় জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তাও দিয়েছেন মমতা ব্যানার্জি। বিরোধী শিবিরকে মমতার বার্তা, বিজেপিতে যান, যত যাবেন খুশি হব। যে স্থান শূন্য হবে তা পূরণের জন্য আমার ছাত্র যুব আছে। এরপরই যোগ করেন, চোরগুলো বিজেপিতে চলে গিয়েছে, আর ফেরত নেব না। কালকের অপারেশন কারা করেছে আমি প্রত্যেকটার নাম জানি। কর্মীরা যে তার সম্পদ, সেই কথা আরও একবার মনে করিয়েছেন তিনি। আগে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা জেলা সফরে যেতেন, এবার নেত্রী হিসেবে জেলায় জেলায় মানুষের কাছে পৌঁছে যাবেন, সেই কথাও জানিয়েছেন মমতা। ঋতপন্থীদের বিঁধে তিনি বলেন, তুমি প্রতীক কাটলে আমি ছাড়ব না, আমাদের প্রতীক কাটতে পারে না। গায়ের জোরে করছে, আমি সুপ্রিম কোর্ট অবধি যাব, আর না হলে আমি তোমাদেরও সবটা কেড়ে নেব। এদিকে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইকে তোপ দেখেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে শহীদ মঞ্চে শুধু নাচা গানা হতো, এই সমাবেশে ওসব চলবে না। তারকাদের এনে ক্যাটওয়াক হতো, এটিকে ক্যাটওয়াকের জায়গা? এরপরই তার সংযোজন। মমতা বলেছিলেন ক্ষমতায় এলে 93-এ দোষীদের সাজা দেবেন, দেননি কেন? কমিশনের রিপোর্টকে ইচ্ছাকৃতভাবে চেপে দেওয়া হলো। এর জবাবদিহি করতে হবে মমতাকেই। যেখানে ইচ্ছে সেখানে চিকিৎসা করাতে পারবেন সোনম ওয়াংচুক। সরকারের আপত্তি উড়িয়ে অবশেষে সোনমকে বেসরকারি হাসপাতালের মেদান্তে ভর্তির অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। সরকারি হাসপাতালে সোনমের চিকিৎসার সমস্ত বিবরণ ও রিপোর্ট মেদান্তকে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। 20 দিন ধরে অনশনের পর যন্তর মন্তর থেকে জোর করে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে আসে দিল্লি পুলিশ। তাকে ভর্তি করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে। দীর্ঘ অনশনের পর তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট
হাইকোর্টে আবেদন জানান সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো। আবেদন জানানো হয় চিকিৎসার অজুহাতে তাকে আটকে রাখা হয়েছে, সফদরজং থেকে সরিয়ে মেদান্ত হাসপাতালে ভর্তির অনুমতি দেওয়া হোক সোনমকে। গত রবিবার এই মামলায় আদালত কোনো সিদ্ধান্ত না নিলেও সরকারের আবেদন উড়িয়ে মেদান্তে অনুমতি দেওয়া হলো আদালতের তরফে। আদালত জানিয়েছে চিকিৎসার বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া যায় না, ফলে মেদান্তেই স্থানান্তর করা হবে সোনমকে, সেখানেই চলবে চিকিৎসা। এখনো পর্যন্ত তার যা যা চিকিৎসা হয়েছে সেই সমস্ত বিবরণ ও রিপোর্ট মেদান্তকে সরবরাহ করতে হবে। পাশাপাশি সোনমের চিকিৎসায় বিশেষ প্যানেল গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত। যদিও শুনানি চলাকালীন সোনমকে সরকারি হাসপাতালে রাখার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি সরকার পক্ষ। সলিসিটর জেনারেল বলেন, চিকিৎসকদের পরামর্শ ছাড়া তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া উচিত নয়। উনি যদি ফের বিক্ষোভস্থলে ফিরে যান, যদি সেখানে তার কিছু হয়, এই ঝুঁকি নেওয়া ঠিক নয়। তবে হাইকোর্টের তরফে বলা হয়, সোনমের মেডিকেল রিপোর্ট পরীক্ষা ও চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চিকিৎসকরা মনে করছেন এই চিকিৎসা যে কোনো হাসপাতালে করা সম্ভব এবং মেদান্ত মামলাকারী পক্ষের পছন্দের হাসপাতাল, ফলে সেখানেই তাকে স্থানান্তরের প্রস্তাব করছি। এদিকে সফদরজং চিকিৎসক সমিতির তরফেও সোনমকে জোর করে হাসপাতালে আটকে রাখার নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, সোনমের ইচ্ছার বিরুদ্ধে তাকে হাসপাতালে ভর্তি করা চিকিৎসা পেশার নৈতিকতা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন। হাসপাতালে কোনো হেফাজত নয়, এটি চিকিৎসার জায়গা। সোনমকে ভর্তির পর থেকে হাসপাতালে পুলিশি নিরাপত্তা বাড়ানোর কারণে অন্যান্য রোগী এবং চিকিৎসকদের অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। রাজ্যে বিজেপি সরকার আসার পর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফরের সুযোগ এসেছে। যত দূরে যান সরকারি বাসে উঠলে নিখরচায় গন্তব্যে পৌঁছতে পারবেন মহিলা যাত্রীরা। কিন্তু এই নিয়মে আপত্তি মহিলাদেরই একাংশের। অনেকে টিকিট কেটেই পরিষেবা নিতে চান, আবার কন্ডাক্টরদেরও অনেকেরই এ নিয়ে আপত্তি রয়েছে। এ নিয়ে নিত্যদিন পরিস্থিতি জটিল হচ্ছে। এবার সরকারি বাসে ভাড়া দিতে চাওয়া মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল কসবার পরিবহন ভবনে নতুন 50টি বাস উদ্বোধনের সময় ভাষণে তার আশ্বাস, ভাড়া দিতে চাইলে তার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। নতুন সরকারের আমলে পরিবহন ক্ষেত্রে কার্যত একাধিক বৈপ্লবিক কর্মকাণ্ড চলছে। মেট্রো সম্প্রসারণ থেকে শুরু করে রাস্তায় পরিবেশ বান্ধব যান নামানো, সব কিছুতেই উন্নয়নের ছোঁয়া। তবে সরকারি বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে সফরের সিদ্ধান্ত সবচেয়ে বড় নিঃসন্দেহে। তাদের জন্য পিঙ্ক স্মার্ট কার্ডও চালু হয়েছে। তা দেখালেই আর ভাড়া দিতে হবে না। এতে মহিলা যাত্রীদেরই বেশিরভাগই খুশি, কিন্তু স্বনির্ভর মহিলাদের বিশেষ আপত্তি রয়েছে। তারা চান নিজের উপার্জনের অর্থে সরকারি পরিষেবার জন্য যা ভাড়া বরাদ্দ সেটা দিতে। আবার অনেক মহিলার অভিযোগ, বাসে তাদের টিকিট কাটা সরকার তুলে দিয়েছে বলে বাসগুলি নির্দিষ্ট স্টপেজে মহিলা যাত্রীদের দেখলে আর দাঁড়ায় না। ফলে পরিস্থিতি সহজ হওয়ার বদলে বিতর্কে পরিণত হয়েছে যে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা আদৌ কতটা কাজে লাগছে মহিলাদের। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি বাসে আমাদের মা বোনেদের জন্য ফ্রি করে দিয়েছি, আর তাদের টিকিট কাটতে লাগে না। কিন্তু শুনছি অনেক মহিলা যাত্রী চাইছেন টিকিট কেটে যেতে। কেউ কেউ বলছেন 70 থেকে 80 হাজার টাকা রোজগার করেন, তাই ফ্রিতে বাসে যেতে চান না। তাদের কথা ভাবতে হবে, একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহন মসৃণ করার পাশাপাশি পরিবেশও বজায় রাখতে সরকার সদর্থক পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার পরিবহন দপ্তর থেকে আর 50টি পরিবেশ বান্ধব বাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অনেক সরকারি আধিকারিকরা। এই 50টির মধ্যে 43টি সিএনজি চালিত, বাকি 7টি ব্যাটারি চালিত। আরও বেশি এমন বাস রাস্তায় নামবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারামণ্ডলের কাছে শহীদ দিবসের সভা কালীঘাট তৃণমূলের, আর মঞ্চ থেকে সুদ সমেত ফেরত দেওয়ার হুঁশিয়ারি শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। তার কথাই, মিথ্যে মামলা দিলে ডায়েরিতে লিখে রাখুন সুদ সমেত ফেরত দেব। যারা যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই জবাব। শুধু তাই নয়, ঋতব্রত তৃণমূলকেও কটাক্ষ করতে ছাড়লেন না ডায়মন্ড হারবারের সাংসদ। তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, কিছুটা দূরে গান্ধী মূর্তির পাদদেশে সভা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাকে কটাক্ষ করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, মেয়র রোডে কটা লোক রয়েছে? গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময় এর থেকে বেশি লোক হয়। এরপরই কটাক্ষ করে সাংসদের প্রশ্ন, কর্মী কোথায়, জনতা কোথায়? কিন্তু মমতা যেখানে, জনতা সেখানে। তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যদি ভাবে গদ্দারি বেইমানি করে দলকে দুর্বল করবে, তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। শুধু তাই নয়, শাসক দল বিজেপিকে আক্রমণ করে ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য, ওরা ভয় পাচ্ছে
তৃণমূল নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এমনকি তার বিরুদ্ধেও একাধিক মামলা দেওয়া হয়েছে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বলেন, এত মামলা দিয়েছে আমার উপর, একদিকে ইডি সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, সিআইডি এসটিএফ, কিন্তু এরপরও মুখ থেকে জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বের হবে। এরপরেই অভিষেক বলেন, পুলিশ যাদের মিথ্যে মামলায় অত্যাচারিত করছে তাদের বলবো ধৈর্য ধরুন, আর নোটবুকে সবটা তুলে রাখবেন। আমরা ঠিক সময় সব নিয়ে নেব, যারা যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। ভোটের ফলাফল প্রকাশের পরেই নিজেকে কার্যত ঘরবন্দি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক দুর্নীতির অভিযোগে যখন তার নেতাকর্মীকে গ্রেপ্তার হচ্ছেন, ছোড়া হচ্ছে ডিম, সেই সময়ও তাকে সেভাবে দেখা যায়নি। আতঙ্কে নেতাকর্মীরা। এহেন পরিস্থিতিতে কর্মীদের মনোবল এবং অক্সিজেন যোগাতে ফের একবার ময়দানে নামার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাবেন জেলা সফরে। শুধু তিনিই নন, বদলের বাংলায় অক্সিজেন পাওয়ার চেষ্টা করল কংগ্রেসও। ব্রিগেডের সমাবেশের ডাক প্রদেশ সভাপতির। এই পরিস্থিতিতে কমিশনের রিপোর্ট কেন চাপা হলো তা নিয়ে সুর চড়ালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তবে এদিন তাৎপর্যপূর্ণভাবে সবার নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, কারণ রাজ্যে পালাবদলের পর প্রথম বড় কর্মসূচি, তাও এবার 21শে জুলাইয়ের মতো কর্মসূচি। ফলে সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। ভোটের ফলাফল প্রকাশের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ভেঙে খান খান। একসময় তার দলের মধ্যমণিরাই আজ তার বিপরীত গোষ্ঠী অর্থাৎ ঋতব্রত শিবিরে। আর তাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রথম থেকেই ছিল ঋতব্রত অর্থাৎ আসল তৃণমূল। কারো নাম না করে নেত্রী ওই শিবিরকেই স্পষ্ট বার্তা দিলেন, বিজেপিতে যান, যত যাবেন খুশি হব, যে স্থান শূন্য হবে তা পূরণের জন্য আমার ছাত্র যুব আছে। এরপরই যোগ করেন, চোরগুলো বিজেপিতে চলে গিয়েছে, আর ফেরত নেব না। কর্মীরা সবাই আছে, শুধু তাই নয়, দলের প্রতীক নিয়ে যে টানাটানি চলছে তা নিয়েও বার্তা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, তুমি প্রতীক কাটলে আমি ছাড়ব না, আমাদের প্রতীক কাটতে পারে না, গায়ের জোরে করছে, আমি সুপ্রিম কোর্ট অবধি যাব, আর না হলে আমি তোমাদেরও সবটা কেড়ে নেব। শুধু তাই নয়, সংগঠনকে ফের মজবুত করার লক্ষ্যে জেলায় যাওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি জানান, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে, আর তা জেলা ব্লক থেকে শুরু হবে। আমরা সবাই জেলায় যাব, জেলে যাওয়ার জন্য আমরা তৈরি, কিছু যায় আসে না। শুধু তাই নয়, দিল্লিতে ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সমর্থন আগেও ছিল, দরকারে ককরোচ আন্দোলনে আমি নিজেও যাব। লড়াইয়ে অক্সিজেন পাওয়ার চেষ্টা চালালো কংগ্রেসও। শহীদ মিনারের মঞ্চ থেকে ব্রিগেড চলো ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। স্বাধীনতা দিবসের আগে একগুচ্ছ কর্মসূচিও ঘোষণা করলেন তিনি। এদিন প্রদেশ সভাপতির ঘোষণা, আগামী বছর ব্রিগেডে সভা করা হবে। 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে একটা দিন ঠিক হবে। ব্রিগেড সমাবেশে খোদ রাহুল গান্ধী উপস্থিত থাকবে বলেও ঘোষণা প্রদেশ কংগ্রেস সভাপতির। শুধু তাই নয়, আগামী 9 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের পথসভা করার ডাক দেন প্রদেশ সভাপতি। তিনি জানান, শ্যামাপ্রসাদের বিশ্বাসঘাতকতার প্রতিবাদ হবে, তারপর 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অভিষেককে ছেড়ে আসুন, 1 মাস সময় দিচ্ছি। মেয়র রোডে শহীদ সমাবেশের মঞ্চ থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মদন মিত্র। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির বদল করে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে দেখা করেছিলেন মদন। তারপরই আসল তৃণমূল শিবিরে যোগ দেন তিনি। সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন, তার জন্যই দল ভাঙছে বলে জোরালো অভিযোগ করেছিলেন মদন। এবার শহীদ দিবসের মঞ্চ থেকেও মমতা এবং অভিষেককে নিশানা করলেন মদন মিত্র। পুত্র স্নেহে অন্ধ ছিলেন, স্বীকার করুন। অভিষেককে ছেড়ে আসুন, 1 মাস সময় দিচ্ছি। মমতাকে নিশানা করে আসল তৃণমূলে আসার আহ্বান করলেন তিনি। আসল তৃণমূলের শিবিরের তরফে কলকাতার মেয়র রোডে এদিন শহীদ সমাবেশ হয়। সেই মঞ্চেই কার্যত ফের কালীঘাট তৃণমূলকে নিশানা করলেন মদন মিত্র। অভিষেককে ছেড়ে তাদের সঙ্গে আসার আবেদন করলেন তিনি। মমতাকে নিশানা করে মদন বলেন, একবার স্বীকার করুন, পুত্র স্নেহে অন্ধ হয়েছিলেন, একটাও ডিম মাথায় পড়বে না, আপনি এগিয়ে আসুন, আমরা উত্তরীয় পেতে দেব। এর আগে বিক্ষুব্ধদের ফিরে আসার জন্য চ্যালেঞ্জ ছুড়ে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, বিক্ষুব্ধরা ফিরে আসুক, 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন, তবে কেউ ফিরবেন না, সেই কথাও জোর গলায় বলেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ মদন। তার বক্তব্যে সেই প্রসঙ্গ টেনে মমতাকে বার্তা দিয়েছেন, তার কথাই, আমরা 1 মাস সময় দিচ্ছি, অভিষেকের হাত ছেড়ে তৃণমূলে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত চার্টার্ড বিমানে যাতায়াত করেন বলে আগেই অভিযোগ করেছিলেন মদন মিত্র। গত
গতকাল ফেসবুক লাইভে এসে অভিষেককে আরও এক হাত দিয়েছিলেন। মদনের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আমাকে ধমকে চমকে লাভ নেই। ডায়মন্ড হারবার মডেল দিয়ে আর যাকে চমকাস আমাকে চমকাস না, লাভ হবে না। আমি ওসবে ভয় পাই না। দালাল বলা হচ্ছে, এই মদন মিত্রই শুধু দালালি করেনি কারো। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ঝাঁপিয়ে যে লড়েছে তার নাম মদন মিত্র। 27 মাস জেলে থেকে বেরিয়ে এসেও আমি 3 গুণ ভোটে জিতেছি। এদিন বিক্ষুব্ধদের আরও একবার তারামণ্ডলের সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বেরিয়ে গিয়েছেন তারা পরে ফিরে আসতে চাইলেও যেন নেত্রী না নেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন করেছেন অভিষেক। রাজ্য প্রশাসনে দায়িত্ব নেওয়ার পর থেকে দপ্তর ধরে ধরে পর্যালোচনা বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল বিদ্যুৎ ভবনে আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে এক বর্ধিত বৈঠকে অংশ নিয়ে দপ্তরের কাজের স্বচ্ছতা, নিয়োগ, বকেয়া বিল আদায় এবং বিদ্যুৎ কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে একাধিক বড় ঘোষণা করলেন তিনি। বৈঠকের শুরুতেই দপ্তরের গুরুত্ব মনে করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিদ্যুৎ একটি অত্যন্ত জরুরি পরিষেবা। এই দপ্তরের কোনো ছুটির দিন হয় না। সারাদিন রাত পরিষেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। সামান্য ভুলের ফলে বড় দুর্ঘটনা ঘটে গেলে গোটা সরকারের ইমেজ এবং কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে যায়। তাই সিরিয়াসনেস এবং সেন্সিয়ারিটি, এই দুটি শব্দ বিদ্যুৎ দপ্তরের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। বিদ্যুৎ চুরি রুখতে করা নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, হুকিং একদম জিরো করতে হবে। নো পলিটিক্যাল ইন্টারভেনশন। কোনো বিধায়ক, সাংসদ বা শাসক দল বিজেপির কেউ ফোন করলেও শোনার দরকার নেই। র্যান্ডম বিদ্যুৎ সংযোগ কাটার অভিযান চালান। এর পাশাপাশি বকেয়া বিল আদায়ের ক্ষেত্রেও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল ক্ষেত্রে বকেয়া বিল আদায়ে জিরো টলারেন্স নীতি নিতে হবে। বড় বড় নেতারা ফাঁকি দিচ্ছে। 2 জায়গায় লাইন কাটার পরই বোঝা গেছে কোনো নেতার কথায় রেয়াত করা যাবে না। তবে সাধারণ ডোমেস্টিক গ্রাহকদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি রেখে নোটিশ দিয়ে কাজ করতে হবে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আর্থিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এরিয়া ডিএ দেওয়া হচ্ছে। তিনি ঘোষণা করেন, আগামী অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাসের বেতনের সঙ্গেই বকেয়া 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে। এর পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, 7ম পে কমিশনের টার্মস অফ রেফারেন্স তৈরি হয়ে গেছে। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যেই আমরা পরবর্তী অর্থবর্ষের শেষে তা চালু করার চেষ্টা করব। বিদ্যুৎ দপ্তরের শূন্যপদ এবং ইঞ্জিনিয়ার নিয়োগ প্রসঙ্গে বিগত তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, 26,000 শিক্ষকের চাকরি বা পুরসভা নিয়োগের মতো স্ক্যামে রাজ্যের বদনাম হয়েছে। তাই আমরা আর ডিপার্টমেন্টাল নিয়োগ করব না। আগামীতে সমস্ত শূন্যপদে ইঞ্জিনিয়ার ও কর্মী নিয়োগ শতভাগ স্বচ্ছতার সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে। পাশাপাশি দপ্তরের প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে 3 বছর বা তার বেশি সময় এক পদে থাকা আধিকারিকদের জন্য বদলি নীতি চালুর কথা ঘোষণা করেন তিনি। তবে শারীরিক অসুস্থতা বা অবসর নেওয়ার 1 বছর বাকি থাকলে ছাড় দেওয়া হবে। স্মার্ট মিটার বসানো নিয়ে বিভ্রান্তি দূর করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে সরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কর্মীদের বাড়ি দিয়ে শুরু করতে হবে। সঙ্গে ডেডিকেটেড গ্রিভেন্স সেল এবং হটলাইন নম্বর রাখতে হবে যাতে গ্রাহকদের কোনো ক্ষোভ না থাকে। একই সঙ্গে বিকল্প শক্তির গুরুত্ব মেনে নিয়ে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় পশ্চিমবঙ্গ আজ থেকে জোরকদমে পা রাখল বলে জানান তিনি। সবশেষে স্বামী বিবেকানন্দের জন্মভিটা সিমলা স্ট্রিটে বিদ্যুৎ নিগমের লভ্যাংশের 5 কোটি টাকা এবং সিএসআর ফান্ড থেকে অনুমোদন দেওয়ায় আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী এবং 2027 সালের মধ্যে রাজ্যকে বিদ্যুৎ পরিকাঠামোয় 1 নম্বরে নিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করেন।